জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই সন্ধ্যার অনুষ্ঠানে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। যারা আগ্রহ ছিল তারা শুনানি শুনেছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্তও হয়তো শুনেছেন। এই আজকের শুনানিতে তেমন কিছু হয়নি। অন্তর্বর্তী আদেশ দেয়নি সুপ্রিম কোর্ট, দেবে বলেও শেষ পর্যন্ত দেয়নি। কিন্তু কি হতে পারে সুপ্রিম কোর্টের শুনানি যারা শুনেছেন এবং আমরা পশ্চিমবাংলার যারা বাসিন্দা, মূলত আমি আম জনতার জন্য এই শুনানিটা আপনাদের সামনে খুব সংক্ষেপে, খুব প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা বাংলা জনরবকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, আর যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এটাকে ছড়িয়ে দেন, মানুষের মাঝখানে ছড়িয়ে দেন, মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন। মনে রাখবেন, আমরা ডান দিকে নেই, বাঁ দিকেও নেই, আমরা সোজা কথা সোজা ভাষাই বলি। আমরা কাউকে তোল্লা দেওয়াটা আমাদের কাজ নয়। আর ওয়াকাফ সম্পত্তি রক্ষা করার দায় এবং দায়িত্ব আপনাদের আমাদের সকলের। এটা কোনো বিশেষ সম্প্রদায়ের অধিকারের প্রশ্ন নয়, এটা হচ্ছে সাংবিধানিক অধিকারের প্রশ্ন। আজকে এই ওয়াকাফ আইন এই আইনটা যদি কার্যকর হয় কোনো রকম সংশোধন ছাড়াই, আগামী দিনে এই দেশের খ্রিস্টান সম্প্রদায়ের যে সম্পত্তি আছে তার উপরেও আঘাত আসবে, জৈনদের উপর আসবে, বৌদ্ধদের উপর আসবে, বৌদ্ধদের উপর আসবে, তারপর আমরা দেখব দলিতদের উপরে আসবে, আদিবাসী সমাজের উপরেও আসবে। ইতিমধ্যে আদিবাসী সমাজের উপরে এসে গেছে। আপনারা জানেন, বি.আর. আম্বেদকরের জন্মদিন গত 14ই এপ্রিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, আমি ওয়াকাফ আইন এনেছি। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছিল এই ওয়াকাফ বোর্ডের মাধ্যমে, সেই জমি সংরক্ষণের জন্য আমি ওয়াকাফ আইন এনেছি। সত্যি কি তাই? অথচ বিগত 11 বছরে এদেশে যে 14টি বড় বড় প্রজেক্ট হয়েছে, সেই বড় বড় প্রজেক্ট হয়েছে আদিবাসীদের জমি অধিকার করে। এই ঝাড়খণ্ডের গোড্ডাতে যে প্রজেক্ট হয়েছে, বিদ্যুৎ প্রজেক্ট আদানির, সেটা কিন্তু আমাদের জাতির স্বার্থে নয়, আদানির স্বার্থে করা হয়েছে। আদানি সেই বিদ্যুৎ বিক্রি করছে কাকে জানেন? বাংলাদেশকে। সেই বিদ্যুৎ বাংলাদেশকে বিক্রি করছে, অথচ আদিবাসীদের জমি দখল করে প্রজেক্ট তৈরি হয়েছে। যাই হোক, এদিকে ভারতবর্ষের রাজনীতির পরিস্থিতি অনেক খারাপ জায়গায় চলে যাচ্ছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, রাহুল গান্ধীকে জেলে পোড়ার চেষ্টা করা হচ্ছে। পিএমএলও যে অ্যাক্টে রাহুল এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটের যে ধারা ইউজ করা হয়েছে, সে ধারাতে কিন্তু জামিন অযোগ্য ধারা ব্যবহার করা হয়েছে। যাই হোক, যদিও এই মামলাটার মধ্যে কিছু নেই, ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে অন্য একদিন আপনাদের সামনে এই অনুষ্ঠান করব বা আপনাদের বোঝাবো। আজকে আমরা যাব ওয়াকাফ নিয়ে। আজকে নির্ধারিত সময়, আমরা জানি যে নির্ধারিত সময় ওয়াকাফ শুনানি শুরু হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে। আজকে এই 3 জন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 জন বিচারপতির অধীনে এই শুনানি হয়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার, বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের এজলাসে এই মামলার শুনানি হয়। তো মামলার শুনানিতেই প্রথমেই যে কথাটা আমাদের কপিল সিব্বাল জমিয়ত উলামা হিন্দের আরশাদ মাদানির লয়ার হিসাবে তিনি সুপ্রিম কোর্টকে বলেন যে সংবিধানের 26 নম্বর ধারা লঙ্ঘন হয়েছে এই আইনে। সুপ্রিম কোর্ট নড়ে চড়ে বসেন। এই কথাটা শোনার পর একটু নড়ে চড়ে বসে। নড়ে চড়ে বসার পর যে ধর্মনিরপেক্ষ তো শুধুমাত্র একটি সম্প্রদায়ের নয়, সবার জন্যই আছে। তারপরে বলা হয় যে এখানে দেখবেন, এখানে এই আইনে অমুসলিমদের অগ্রাধিকারের কথা বলা হয়েছে, অমুসলিমদেরকে অগ্রাধিকারের কথা বলা হয়েছে, অর্থাৎ অমুসলিমদেরকে কমিটিতে নেয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ ওয়াকাফ বোর্ডে নেওয়ার কথা বলেছে, ওয়াকাফ কাউন্সিলে নেওয়ার কথা বলা হয়েছে। তখন প্রধান বিচারপতি নয়, বিচারপতি সঞ্জয় কুমার জানতে চান যে আচ্ছা, আপনারা কি হিন্দু দেবত্বর সম্পত্তিতে মুসলিমদের প্রবেশ করতে দেবেন, হতে দেয়া হবে? প্রধান বিচারপতি নিজেই প্রশ্ন করেন,
তুষার মেহতাকে, সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন, এখন থেকে কি মুসলিমদেরও হিন্দু সম্পত্তির বোর্ডের সদস্য হতে দেওয়া যাবে? প্রশ্নটা খুব স্পেসিফিক প্রশ্ন সঞ্জীব খান্না করেছেন। দেশের প্রধান বিচারপতি ভারতবর্ষের সলিসিটর জেনারেলকে প্রশ্ন করছেন, তুষার মেহতাকে, যে এখন থেকে কি মুসলিমদেরও হিন্দু সম্পত্তি বোর্ডের সদস্য হতে দেওয়া হবে? এবার বলা হয়েছে, এবার বিচারপতি সঞ্জয় কুমার বলেন, ত্রিপতি মন্দির যে আছে তার যে বোর্ড রয়েছে, সেই বোর্ডে কি হিন্দু নন এমন কেউ রয়েছেন? সেখানে হিন্দু নন এমন কেউ রয়েছেন? এই প্রশ্নের হিন্দু সম্পত্তির দায়িত্বে অন্য কোনো ধর্মের কেউ থাকেন না। প্রধান বিচারপতি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন যে হিন্দুদের সম্পত্তি যে আছে তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে অন্যদের কাউকে দেওয়া হয় না, কেউ থাকেন না। এখানে একটা আপনারা খুব বোঝার বিষয় আছে, প্রধান বিচারপতির পর্যবেক্ষণটা বোঝার বিষয় রয়েছে। প্রধান বিচারপতি তিনটে প্রশ্ন, এখানে তিনটে বিষয়ে তিনি কথা বলতে যাচ্ছিলেন। তিনটে বিষয় কি আছে সেটা আমি আপনাদের, তিনটে বিষয়ে তিনি বলেছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন, এক, কোর্ট যে সম্পত্তিকে ওয়াকাফ বলে ঘোষণা করবে তাকে ওয়াকাফ নয় ধরা যাবে না, অর্থাৎ আদালতের উপর সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ কোর্ট, ট্রাইব্যুনাল একটা রায় দিতে পারে, তারপরে ওয়াকাফ ট্রাইব্যুনাল দিতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি বলে যেটা ওয়াকাফ সম্পত্তি সেটাকে ওয়াকাফ নয় বলা যাবে না। অর্থাৎ এখনো পর্যন্ত যে সম্পত্তিকে কোর্ট ওয়াকাফ বলেছে সেই সব সম্পত্তিকে ওয়াকাফ নয় বলা যাবে না, এই আইনে আনা যাবে না। 2 নম্বর, প্রধান বিচারপতি এবং বিচারপতিদের পর্যবেক্ষণ বা বিচারপতিদের নির্দেশ দিতে যাচ্ছিলেন যে কথাগুলো, যে ওয়াকাফ সম্পত্তি নিয়ে যে বিবাদ রয়েছে, ওয়াকাফ সম্পত্তি নিয়ে বিবাদ তা নিয়ে জেলাশাসকরা প্রয়োজনীয় প্রক্রিয়া চালাতে পারবেন, কিন্তু কোনো বিধান, এই আইনে কোনো বিধান কার্যকর করতে পারবে না। 3 নম্বর, ওয়াকাফ বোর্ড এবং ওয়াকাফ কাউন্সিলের সদস্যদের মুসলিম হতেই হবে বলেছে, শুধু মুসলিম হতেই হবে, অর্থাৎ ওয়াকাফ বোর্ডের এবং ওয়াকাফ কাউন্সিল সদস্যদের মুসলিম হতেই হবে। শুধু যারা পদাধিকার বলে ওয়াকাফে যোগ দিবেন তারা ভিন্ন ধর্মের হতে পারে। এটা সুপ্রিম কোর্ট এরকম একটা নির্দেশ তৈরি করে দিয়েছিলেন, অন্তর্বর্তী নির্দেশ দিতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল বলেন যে আমাদের আরও কিছু বক্তব্য আছে, আমাদেরকে আরও সুযোগ দেয়া হোক। তারই উত্তরে প্রধান বিচারপতি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ফের শুনানির বেলা 2টার পর শুনানি ডেকেছেন এবং শুনানি শুনবেন, কেন্দ্রীয় সরকারের বক্তব্য, তারপরে যারা অধীনস্থ আছেন তাদের বক্তব্য শুনবেন, যারা পার্টি রয়েছেন তাদের বক্তব্য শুনবেন। মনে রাখতে হবে 16টা আবেদন পড়েছে ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে, টোটাল 73টা আবেদন পড়েছে এই আইনের পক্ষে বিপক্ষে। তার মানে বুঝতে পারছেন পক্ষে কত বেশি পড়েছে। তারপরেও প্রধান বিচারপতি এবং তার বিচারপতিরা যেভাবে আজকে পর্যবেক্ষণ দিয়েছেন এবং যে 3টি বিষয়ের উপর তারা হাইলাইট করেছেন, 1 নম্বর কথা, ওয়াকাফ বলে যে সকল সম্পত্তিকে কোর্ট বলে দিয়েছে, আদালত যাদেরকে ওয়াকাফ বলেছে তাদেরকে কোনোদিনই এই আইনে ওয়াকাফ নয় বলা যাবে না। 2 নম্বর বলা হয়, 2 নম্বর কি বলেছে? 2 নম্বর বলেছে যে ওয়াকাফ, 2 নম্বর যে কথাটি বলেছে সেটা হচ্ছে ওয়াকাফ সম্পত্তি নিয়ে যে বিবাদগুলো রয়েছে সেই বিবাদ নিষ্পত্তির জন্য প্রক্রিয়া চালাতে পারবে। কে চালাতে পারবে? প্রক্রিয়া চালাতে পারবে জেলা শাসক, কিন্তু এই আইনে তার বিধান কার্যকর করতে পারবে না। 3 নম্বর যে কথা, যে পর্যবেক্ষণ দিয়েছেন, 3 নম্বর পর্যবেক্ষণে প্রধান বিচারপতি যা বলেছেন সেটা খুব স্পষ্ট করেই বললেই বলা যায়। সেখানে যেটা কথা বলেছেন যে ওয়াকাফ বোর্ডের এবং ওয়াকাফ কাউন্সিলের সদস্যদের মুসলিম হতেই হবে। শুধুমাত্র যারা পদাধিকারী বলে, হয়তো কোনো সিও বা কোনো বড় যারা অফিসার, আইএস অফিসার বা যারা হবেন, পদাধিকার বলে বা এমপিরা হতে পারে, সেরকম পদাধিকার বলে কোনো সদস্য হলে তারা অন্য ধর্মের হতে পারে।
এই ব্যাখ্যাটা দিয়েছেন। প্রশ্ন তুলেছেন, খুব স্পষ্ট স্পেসিফিক প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মের বা হিন্দু দেবত্বর সম্পত্তিতে, হিন্দুদের কোনো ধর্মীয় সম্পত্তিতে কি এরপর থেকে অন্য ধর্মের লোকেদের সুযোগ দেওয়া হবে, তাদের সদস্য করা হবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রশ্ন। কি বলেছে প্রধান বিচারপতির কথা আমি বলেছি, তুষার মেহতাকে বলেছে এখন থেকে মুসলিমদেরও কি হিন্দু সম্পত্তি বোর্ডের সদস্য হতে দেওয়া হবে? জেলা শাসকদের যদি সিদ্ধান্ত নিতে হয় কোনটা ওয়াকআপ কোনটা নয় তা ঠিক হবে না, আইনের 9 নম্বর ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, জেলা শাসকদের যদি সিদ্ধান্ত নিতে শুরু করেন কোনটা ওয়াকআপ কোনটা নয় তা ঠিক হবে না, তা কি ঠিক হবে? আইনের 9 নম্বর ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। নথিভুক্তকরণ, প্রধান বিচারপতির প্রশ্ন, কোনো ওয়াকআপ সম্পত্তি নথিভুক্ত হয়ে গেলে তাকে কি নতুন আইনে বাতিল ঘোষণা করা যাবে? প্রধান বিচারপতির প্রশ্ন। মেহতা জানিস নথিভুক্ত হয়ে গেলে তা হবে না। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ব্রিটিশ রাজদের আসার আগে সম্পত্তি নথিভুক্তিকরণ হতো না। অনেক মসজিদ 14-15 শতকে তৈরি, যেমন জামা মসজিদ। মেহতাবের সওয়াল, তাতে নথিভুক্তকরণের করতে বাধা কোথায়? মেহতাব বলেছে যে যারা পুরোনো যারা মসজিদগুলো আছে তাদের নথিভুক্ত করতে কোনো বাধা থাকবে না। কোনটা ওয়াকআপ সম্পত্তি কোনটা নয় তা নিয়ে কোর্টকে সিদ্ধান্ত নিতে বলা হোক। প্রধান বিচারপতি বলেছে যে কোনটা ওয়াকআপ সম্পত্তি কোনটা ওয়াকআপ সম্পত্তি নয় সেটা কোর্ট সিদ্ধান্ত নেবে, সেটা জেলা শাসক সিদ্ধান্ত নিতে পারে না। আইনজীবী মেহতার অর্থাৎ তুষার মেহতার দাবি 1995 সালের ওয়াকআপ আইনেও সম্পত্তির নথিভুক্তিকরণ বাধ্যতামূলক ছিল। বিচারপতি কুমার বলেন, তিরুপতি বোর্ড কি হিন্দু নন? তিরুপতি বোর্ডে কি হিন্দু নন এমন কেউ রয়েছেন? প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, হিন্দুদের ধর্মীয় সম্পত্তির দায়িত্বে অন্য কোনো ধর্মের কেউ থাকেন না। ওয়াকআপ আইনের পক্ষে সওয়াল করলেন আইনজীবী এসজি মেহতা। আইনজীবী এসজি মেহতা এটা এসজি মেহতা এটা করেছে। সংসদীয় কমিটির 38বার তিনি বৈঠক বলেছে, এটা বলে এক কাশ্মীরি পণ্ডিত আইনজীবী সওয়াল করেছেন কাশ্মীরি পণ্ডিতদের যে আমাদের একটা মন্দির আছে, সেই মন্দিরটা মুসলিমরা বললে এটা আমাদের জমি, এটা কে ঠিক করবেন? একই ঘটনা হচ্ছে এখানেও জেলা শাসক বলছে আমি সিদ্ধান্ত নেব, আমি সর্বশক্তিমান। সিংভি আর্জি অভিষেক মনু সিংভির আর্জি ছিল আপাতত স্থগিতাদেশ দেওয়া যে গোটা আইনে নয়। প্রধান বিচারপতি বলেন আমরা আসব বিষয়টিতে আসবে। প্রধান বিচারপতি বলেছেন বিষয়টিতে তারা আসবে। একটু বড় হয়েছে অনুষ্ঠানটি, বিষয়টিতে আসবে। কি ভাবছেন আপনারা? সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার। আবারও বলবো, আপনারা যদি এই অনুষ্ঠান খুব প্রাঞ্জল ভাষায় বলেছি, খুব সুন্দর ভাষায় আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি, এমনভাবে কোনো রকম বিকৃত না করে, কোনো রকম আভাস না দিয়ে শুধুমাত্র বলতে চেয়েছি প্রধান বিচারপতি যে জায়গাগুলো প্রশ্ন তুলেছেন সেই জায়গাগুলো আপনাদের কাছে জানিয়ে দিলাম। আপনারা ভাবুন এই ওয়াকআপ আইনের পরিণতি কি হতে চলেছে, কোন দিকে যাবে ওয়াকআপ আইন? আপনারা কি ভাবছেন আগামীকাল কি হতে পারে? আমাদের ধারণা আগামীকালই প্রধান বিচারপতি এই আইনের উপরে কোনো একটা সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। তবে একটা বিষয় খুব পরিষ্কার, এই কোনটা ওয়াকআপ আর কোনটা ওয়াকআপ নয় এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলা শাসক এবং আমলাদের হাতে প্রধান বিচারপতি যে দেবেন না সেটা আজ স্পষ্ট করে দিয়েছেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে আগামীকাল। কি হচ্ছে শেষ পর্যন্ত শোনাবো, প্রয়োজন হলে লাইভে আসবো, আপনারা দেখবেন।